কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 7 সেপ্টেম্বর 2024। আজকে প্রথম আলো নিয়ে আমরা হাজির হয়েছি। আচ্ছা, দেখুন, তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিষয়ে তৎপরতা শুরু করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত 150 জন প্রভাবশালী ব্যক্তির একটি প্রাথমিক তালিকা করেছে দুদক। তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দুর্নীতির সুস্পষ্ট তথ্য থাকার পরেও যারা বিগত আওয়ামী সরকারের আমলে ঘনিষ্ঠ ছিল তাদের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেয়নি দুদক, বলেছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এখন দেখেন যে সাহস পায় না, এই সাহস পায় নাই মানে কি? ওদের দায়িত্ব অবহেলা করছে। এইভাবে ধরেন ব্যবসায়ী সাহস পায় নাই, দুর্নীতি করছে, দুর্নীতি করতে হেল্প করছে। ব্যাংকার সাহস পায় নাই, সে হচ্ছে টাকা লোন দিয়ে ফেলছে। এই সাহসটা না থাকাই হচ্ছে একটা অন্যায়। সো এখানে শুধুমাত্র ওদের এই সাহস নাই, এই জন্য ওদের মাফ করা তার সুযোগ নাই। ওদেরকে হচ্ছে যারা দুর্নীতির প্রশ্রয় দিয়েছে এবং দুর্নীতির সাথে যুক্ত থেকেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। গুমের তদন্তে কমিশন কার্যালয়ে প্রস্তুত নয়, কাজ শুরু করতে পারেনি কমিশন। এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, স্বাভাবিকভাবে এটা তো আর দিনের চারাক না যে ঘষলি কাজ শুরু করে দিবে, কিন্তু এটা দ্রুত করা উচিত। আশা করি এটা একটা মোস্ট প্রায়োরিটি পাবে। পিটিআইকে প্রধান উপদেষ্টা বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা করব। দুই দেশের মধ্যে পানি বন্টন বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। সার্ক আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। দেখেন, সার্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলতেছে এটা অবশ্যই ভারতকে স্ট্রেসে ফেলবে। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যানালাইসিসটা করি তখন দেখা যায় যে আমরা কখনোই মানে বাংলাদেশের হয়ে অ্যানালাইসিস করি এমন না, আমরা একটা জেনারেল অ্যানালাইসিস করি। এটা পলিটিক্যাল অ্যানালাইসিস হতে পারে, এটা ইকোনমিক্যাল অ্যানালাইসিস হতে পারে, এবং সেটা আপনার হচ্ছে কখনো ইউএসএর পক্ষে যেতে পারে, কখনো রাশিয়ার পক্ষে যেতে পারে, কখনো ইন্ডিয়ার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে ধরেন আমি যদি বাংলাতে কথা বলি তো সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অনেকগুলো সাবস্ক্রাইবার আছে আমাদের, এবং এবং দেখা যাচ্ছে তারা যেহেতু হচ্ছে কমেন্টও করে, খুবই উল্টাপাল্টা কমেন্ট করে, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। যেমন ধরুন হচ্ছে আপনি ইন্ডিয়ার বা আমি বাংলাদেশি এইসব ফ্যাক্ট নিয়ে কিন্তু হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন না। আপনাকে একটা ন্যায্যতার ভিত্তিতে কমেন্ট করা লাগবে যে আমি কোন জায়গাটাতে হচ্ছে ইন্ডিয়াকে ছোট করতেছি, এবং সেটা আপনাকে স্পেসিফাই করা লাগবে। এবং ইন্ডিয়া বাংলাদেশে কোন জায়গাতে ডিপ্রাইভ করতেছে এটা আপনাকে মেনে নেওয়া লাগবে যদি আমি ভালো লজিক দেখাইতে পারি। শুধুমাত্র লাইক কমেন্ট করে হচ্ছে ব্যাপারটা নিয়ে আগুন তোলার কিছু নাই। বা বাংলাদেশকে আজকে খুবই খারাপ লাগছে একটা জিনিস, ধরেন আমি বাংলাদেশকে আপনি কখনো কাংলাদেশ বলতে পারেন না। আজকে একটা কমেন্ট দেখলাম যে উনি ইন্ডিয়ান একজন ব্যক্তি, উনি হচ্ছে কাংলাদেশ লিখে রাখছে বাংলাদেশকে। এইটা তো ভাই কোনো ধরনের মানে মানে আপনি তো মানে কমেন্ট করার যোগ্যতা হারাই ফেলছেন। যে আপনি হচ্ছেন কি করলেন যে একটা দেশের নাম বিকৃতি করতেছেন কেন? মানে অ্যাকচুয়ালি কেন ব্যাপারটা নিয়ে আপনার ডিসকাশন করা লাগবে? আপনি ইন্টেলেকচুয়াল ওয়েতে ডিবেট করেন, সমস্যা নেই, আলোচনা করেন, সমস্যা নাই। এবার নট ইভেন যে আপনাদের যে রাথোর বা সামথিং লাইক দ্যাট অনেকগুলো ইউটিউবার যারা ওনারা কিন্তু বাংলাদেশের পক্ষে অনেক ভিডিও বানিয়েছে। সো শুধুমাত্র এই দেশে একটা দেশকে যদি আপনি ক্রিমিনালাইজ চিন্তা ভাবনা করেন তখন সেটাকে আসলে আপনি নিজেই ক্রিমিনাল। সো এইসব ব্যাপারে আপনি হচ্ছেন একটু সচেতন হয়ে ইন্টেলেকচুয়াল ঝগড়া করেন, ডিবেট করেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্বেগের। লখনৌতে সশস্ত্র সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। এখন দেখেন, মূলত হচ্ছে আপনার এটা কালকেই মোটামুটি সবখানে ছড়াই গেছে, সবাই তো জানেন যে ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয় স্বাভাবিক। যে কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে এই কথা বলেন। দেখেন আপনি কার সাথে কম্পেয়ার করতেছেন? ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল হামাস যেখানে জেনোসাইড হচ্ছে, এটার সাথে আপনি বাংলাদেশের তুলনা করছেন। তার মানে হচ্ছে রাজনাথ সিং হচ্ছে মানে উনি ঠিক পরিস্থিতির গভীরতাই বুঝতে পারতেছে না হবে, অথবা হচ্ছে উনি বাংলাদেশের সিচুয়েশনটাকে অনেক বেশি মাত্রায় এক্সাজারেট করে বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছে, যেটা খুবই একটা অপতৎপরতা। বাংলাদেশ যেহেতু একটা সোভরেন কান্ট্রি, এবং বাংলাদেশ মানে এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার একটা বন্ধু সুলভ রাষ্ট্র। বাংলাদেশ এখন পর্যন্ত এমন কোনো স্টেপ নেয় নাই যেটার কারণে হচ্ছে ভারত মনে করতে পারে যে আমরা এনিমি। স্টিল ভারত যে কাজগুলো করতেছে একটা সময় কিন্তু বাংলাদেশের স্টেপ নিতে বাধ্যই হবে। সো বাংলাদেশকে অন দ্য এজে যদি ড্রাইভ করে, এটা ইন্ডিয়ায় ড্রাইভ করতেছে, এটা বাংলাদেশে আসলে কিছু করার নেই। বাংলাদেশ রিয়েক্টিভ হওয়াই লাগবে একটা মোমেন্টে।
তো মানে এটা খুবই বিব্রতকর ছিল। আমি আসলে এটা বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এরকম একটা প্রোগ্রামে এরকমভাবে হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী এভাবে একটা কমেন্ট করে দিতে পারে এবং একটা সোভরেন কান্ট্রিকে নিয়ে, এবং সেই দেশের এক্স প্রাইম মিনিস্টার যিনি কিনা আপনার অনেকগুলো হত্যা মামলার আসামি, তিনি হচ্ছে ওই দেশে অলরেডি স্থান করতেছেন। মানে তার মানে তো মানে ব্যাপারটা বুঝে যাচ্ছে যে ইন্ডিয়া প্যাট্রোনাইজ করতেছে। এখন দেখেন বিবৃতি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি প্রকাশ করেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্য করা অনুচিত বলে মনে করেন বাংলাদেশ নিরাপত্তা বিশ্লেষকরা। শুধু বাংলাদেশ না, প্রায় সবাই মনে করবে। দেখেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত ঘটনাকে ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। এটা স্বাভাবিকভাবে তুলছে, কারণ হচ্ছে ওনারা হচ্ছে শেখ হাসিনা থেকে প্রচুর সাপোর্টও পাইছে। এখন হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ থেকে সেম সাপোর্টটা চায়, যেটা নিয়ে কালকে অলরেডি একটা আর্টিকেল লিখেছি আমার ইউটিউব চ্যানেল এবং সবখানে পোস্ট করেছি। তো সেখানে আমি এটা যেটা বোঝানোর ট্রাই করছি, বাংলাদেশ কখনই ভারতের এনিমি হতে চায় না, কিন্তু ভারত যদি ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করতে না পারে ওদের বিহেভিয়ারকে, বাংলাদেশে আসলে কিছু করার থাকবে না। শিল্পাঞ্চলে অস্থিরতা, যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর এবং সাভারে 14 জন আটক হয়েছে। আহতের সংখ্যা 18,000-এর বেশি। সরকারি তথ্য দেখেন, সরকারি বেসরকারি হাসপাতালের তথ্য নিয়ে আহত ব্যক্তির তালিকা তৈরি করেছে কমিটি। এই তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু বলে রাখি, আমাদের হচ্ছে একটা ব্যাচে ভর্তি চলমান আছে, আগামীকালকে ভর্তির লাস্ট ডেট, সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ লিটারেচার কোর্সে। ইন দ্য মিন টাইমে হচ্ছে আমাদের ইথিক্স এবং জিওগ্রাফি কিছু কোর্স শুরু হবে। সো আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাবেন, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2 নম্বর পেজে দেখি আমরা, অস্ত্রবাজি ঘটনায় মামলা হয়নি, ধরা পড়ে নাই কেউ। সিলেটে সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে, শাস্তি পাওয়া সেই শিক্ষক এখন কুয়েটের উপাচার্য। 7 বছর আগে অন্যের টেকনিক্যাল পেপার নকল করে প্রকাশ এবং বিদেশে এক সম্মেলন উপস্থাপনের অভিযোগে কুয়েট সিন্ডিকেট তাকে শাস্তি দিয়েছিল। এটার অ্যাগেনস্টে হচ্ছে স্যার বা ওনার কেউ কেউ হচ্ছে ওনাকে সাপোর্ট করে কিছু পোস্ট দিচ্ছে। তো আমি আসলে দুইটাই পড়ে দেখলাম হচ্ছে আসলে মানে আমি ঠিক শিওর না দুই পক্ষেই যেভাবে ব্যাখ্যা করতেছে। তো এখানে যে ইস্যুটা হচ্ছে ওনাকে শাস্তি কেন দেওয়া হয়েছিল কিনা, বা শাস্তিটা যদি দেখা যায় অবৈধ ছিল, তাহলে সেই শাস্তি সিন্ডিকেটে যেহেতু শাস্তি দিয়েছিল, তাহলে সিন্ডিকেটেরও কিন্তু এখন ওনার সিন্ডিকেটের অ্যাগেনস্টে ওনার স্টেপ নেওয়া উচিত। যাই হোক, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারে নাই বলেছেন মইনুল আহমেদ। যুক্তরাষ্ট্রে থাকা সাবেক সেনাপ্রধান 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সময়ে সেনাবাহিনী তার ভূমিকা তুলে ধরেছেন। এখন আবার মজার একটা ব্যাপার আছে, দেখেন এখানে পিলখানা নিয়ে তো অনেক জলঘোলা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আবার এই যে উনি যে কথাগুলো বলতেছেন মইনুল আহমেদ, উনি হয়তো অ্যাজ এ পার্সন খুবই মানে বড় পর্যায়ের মানুষ। আবার এখানে যিনি যেগুলো বলতেছেন এগুলো হচ্ছে সোর্স নাই, মানে আমি এটা বলতেছি উনি মিথ্যা কথা বলতেছে। আমি বলতেছি যে উনি ইউএসএ ছিল, উনি চাইলে হচ্ছে আরও আগেই ব্যাপারটা পাবলিশ করতে পারতো। এবং বাংলাদেশি সেনাবাহিনী এই জিনিসটা বললাম না, খুব হাই প্রোফাইল সবাই আপনার অবসর গ্রহণ করার পরে কীভাবে ইউএসএ থাকা শুরু করে, অস্ট্রেলিয়া থাকা শুরু করে, ইভেন আমাদের যে এক্স নির্বাচন কমিশন হাইবুল আওয়াল, উনি হচ্ছে আবার ওনার ফ্যামিলির সমস্ত অস্ট্রেলিয়ায়। তো এরকম এই ব্যাপারটা বললাম না, কেন হচ্ছে ওনারা একটা বড় পর্যায়ে থাকে। মানে দেখেন যে যখন তারা আর্মিতে থাকে তখন তারা দেশপ্রেম নিয়ে অনেক কথাবার্তা বলে, আবার আর্মি থেকে উনি রিটায়ারমেন্টের পরপরই ইউএসএ চলে যাচ্ছে, তখন দেশপ্রেমটা থাকে না কেন? কেন মানে এখানে ঠিক খেলাটা কি, এটা বুঝলাম না। দেখেন, প্রতিবাদ জানাতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে এখন যেটা করতেছে এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে ভাই। জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত মানে 150 বছর আগে লেখা, এইগুলো তো জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কোনো লজিক না। তাহলে কয়দিন পর পর জাতীয় সঙ্গীত চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, এখন হচ্ছে একজন ব্যক্তি হচ্ছেন টিভির সামনে এসে বলছে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা লাগবে, এবার হচ্ছে আপনি একেবারে জান প্রাণ দিয়ে লাগছেন, এগুলো কিন্তু সরকারকে বিব্রত করে আর কি। এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সরকারের হাতে, রাষ্ট্রের হাতে, এইগুলো চেঞ্জ না করে আপনি ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা দেখেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা লাগবে, এটা নিয়ে কথা বলাটা একদম ইজি। এই জন্য রুট লেভেলে সবাই কথা বলতেছে, একটা পোস্ট দেওয়ার সমস্যা নাই। ব্যাংকিং সিস্টেম নিয়ে আপনি পোস্ট দিতে পারবেন না, কারণ ব্যাংকিং সিস্টেম নিয়ে পোস্ট দিতে হলে আপনাকে ডিটেলসে ব্যাংকিং সিস্টেম সবকে জানা থাকা লাগবে। সো যে মানুষগুলো মূলত হচ্ছে ইজিট কোনোভাবে একটা দাবি জানাতে চায়, দাবি জানিয়ে দিচ্ছে। বরং যেগুলো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, মানি লন্ডারিং যেটা হয়েছে, ব্যাংকিং সিস্টেম নিয়ে, ইকোনমি ডেভেলপমেন্ট নিয়ে, ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশন নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করেন। এখন এগুলো নিয়ে আলোচনা করতে ব্রেন লাগে দেখে মানুষ এগুলো নিয়ে আলোচনা করে না, এই জন্য ব্রেনলেস মানুষগুলো মারা বেশি খায়। ফেলানি থেকে স্বর্ণা সব হত্যার বিচারের দাবি করা হয়েছে। আপনারা জানেন যে স্বর্ণা খুবই খারাপ লাগছে দেখে, মেয়েটার বয়স মাত্র 14 বছর, স্বর্ণা দাস। এখন যে ফ্যাক্টটা চলে আসছে, ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে বলতেছে বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল, অথচ ইন্ডিয়ান মানুষ মারা থামাচ্ছে না বর্ডারে, এবং এগুলো কিন্তু বাংলাদেশকে আরও বেশি আপনার এজিটেট করবে, এটা ইন্ডিয়ার উচিত হচ্ছে না।
15 বছরে ফ্যাসিবাদের গুণগান করেছেন সাংস্কৃতিক নেতারা, সবাই করছে। হ্যাঁ, 15 বছরে আপনার এমন কোনো সেক্টর পাবে না যারা হচ্ছে আপনার সাংস্কৃতিক বলেন আর যেটাই বলেন, যারা ফ্যাসিবাদের গুণগান করা নাই। আমাদের টিচার্স ইউনিয়ন বলেন আর ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে ক্লাসের চেয়ে বেশি দেখা যেত রাজু চত্বরে, ঠিক না? দেখেন, বলেন রুহুল কবির রিজভী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক অবশ্যই, এবং এটা আমাদের প্রতিটা রাজনৈতিক দলের কন্ডেম করা উচিত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। গভীর উদ্বেগ এবং আশঙ্কা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিংয়ের রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল এবং হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলাটা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। তিনি আরও বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সে দেশের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার, কিন্তু আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের আশঙ্কা তৈরি করছে। তিনি বলেছেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস এবং বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না। ভারত হচ্ছে কি, মানে ধরেন যে খুব ভালোই একটা ইকোনমিক্যাল শিট পেয়ে গেছে, তো সুপার স্ট্রাকচারাল চেঞ্জ আসে না। ওরা এখনও আপনার খুব বেশি উগ্রতাবাদে বিশ্বাস করে এখনও, বিশেষ করে ধর্মীয় উগ্রতাবাদ। এবং বিজেপি যতদিন ক্ষমতায় আছে এটা কম, আর সুযোগও কম। তল্লাশি নেমে মাদ্রাসা থেকে টাকা লুট, গ্রেপ্তার হয়েছে 4 জন। 5 নম্বর পেজে দেখি, পাবলিক বিশ্ববিদ্যালয় সংস্কারের স্বাধীন কমিশন কেন নয়, এটা আপনার নিজেরা পড়ে আহামরি কিছু নয়। 70টি অস্ত্রের মধ্যে উদ্ধার মাত্র 2টা। র্যাবের তদন্তে ঘাতক চিহ্নিত হলেও গ্রেপ্তার করা হয়নি। ত্বকী হত্যা মামলা 11.5 বছর। দেওয়ানবাগী পীরের দরবার ভাঙচুর, অগ্নিসংযোগ। দেখেন যে নারায়ণগঞ্জ বন্দর দেওয়ানগাজী পীরের দরবারে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিন্তু দেখেন, এমন দেশের মধ্যে এত সিচুয়েশনের মধ্যে এখন আপনি এইগুলো নিয়ে যদি, এগুলো বুঝে যাচ্ছে, এগুলো পলিটিক্যালি মোটিভেটেড, এগুলো দেশকে একটা অস্থিতিশীল করতে যাচ্ছে। এখন এগুলোর সময়ই না, এখন দেশ গঠনের সময়। এগুলো কারা করতেছে, এগুলো স্ট্রংলি আপনার আপনার দেখা উচিত। গন্তব্যে যেতে দেরি হচ্ছে নতুন সূচি আপনার রেলওয়ে পূর্বাঞ্চলে, এখানে তেমন কিছু না। পরীক্ষা আসার মতো ইসি কি 7 জনের নির্বাচন ঠেকাতে পারতো? দেখেন, ইসি পারতো কি পারতো না, এটা হচ্ছে এটা পড়ে নিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে যে ইসি হচ্ছে ডিল করে আনা হয়েছে, ঠিক না? উনি জানে যে নির্বাচন কেমন হবে এবং উনি কী করবে। হিলারি নারীবাদী প্রচার থেকে শুরু হচ্ছেন কমলা, আমার মনে হয় না। এটা হচ্ছে অ্যামা ব্রোকেস, এটা সম্ভবত হচ্ছে আপনার গার্ডিয়ানের কলাম লেখক, যে আপনার উনি এই ফ্যামিনিজম ব্যাপারটাকে খুব স্ট্রংলি দেখে। উনি হয়তো আপনার একটা ফ্যাক্ট কাজ করতেছে। আপনার দ্য ডিপ্লোমেট নামে হচ্ছে একটা টিভি সিরিজ আছে, দ্য ডিপ্লোমেট, এটা দেখেন, একটা সিজনে বের হয়েছে। তো ডিপ্লোমেট একটা কথা বলে, সিন্ডারেলা সিন্ডারেলা, তাহলে হচ্ছে আপনার জব যাবে না। তো সে হচ্ছে অনেক সেজে গুজে, অনেক সুন্দর ড্রেস পরে ক্যামেরার সাথে ছবি তুলতেছে, ফটোজেনিক চেহারা ওটা। তো এইখানে কমলা সেম কাজটা করে, মানে সে হচ্ছে লাইক চুল সরাচ্ছে, তিনি হচ্ছেন হাসতেছে, গার্লি বিহেভ করতেছেন, এবং মেয়ের হচ্ছে মানে মানে ঠিক আপনারা বুঝতেছেন যে একজন ফিমেল কীভাবে হচ্ছে ব্যাপারটাকে ইউজ করতে পারে, এবং কমলা হ্যারিস সেভাবে ইউজ করতেছে ব্যাপারটা। এবং ওনার যে পররাষ্ট্র, যেমন ট্রাম্পকে নিয়ে যখন একটা মিটিং হয় বা বক্তব্য দেয়, এবং কমলা হ্যারিস নিয়ে যখন বক্তব্য দেয়, কমলা হ্যারিসের মাদারলি ইস্যুগুলো চলে আসে, ফিমেল ইস্যুগুলো চলে আসে। ওনাকে কখনো খুব কম জিজ্ঞেস করতে আমি দেখছি যে আপনি আপনার ওয়েস্টার্ন অ্যালাই নিয়ে আপনি কিছু কথা বলেন বা হামাসের সাথে কিছু কথা বলেন, বা ট্রাম্পকে কোশ্চেন করে হচ্ছে আপনার খুবই এইটা ওইটা সারাদিন ডিপ্লোম্যাটিক কোশ্চেন করা হয়, বাট কমলা হ্যারিসকে কোশ্চেন করে ফিমেল ইস্যুতে। এই হচ্ছে মানে ইস্যু একটা, মানে ফিমেল সেজন্য তো উনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা পাবে এমন না। হ্যাঁ, এখানেও দেখেন, এখানে লিখে তিনি জয়ী হলে তিনি হবেন কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রথম প্রেসিডেন্ট। কেন ভাই? এখানে তো আপনার রেকর্ড ভাঙতে বলো না, এখানে বলছে আমার জন্য প্রেসিডেন্ট হওয়া লাগবে যে বিশ্বটাকে লিড করতে পারে ভালো করে। যে পড়াশোনার 9 নম্বর পেজে আমাদের তেমন কিছু নাই। এরপরে হচ্ছে আমাদের ছুটির দিনে আছে, ছুটির দিন দেখেন, পারমাণবিক জাহাজে করে হচ্ছে উত্তর মেরু। এটা তো আমরা আপনারা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন, ইন্টারন্যাশনাল আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের হত্যার অভিযোগ আনা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সূত্রগুলো বলছে যুদ্ধের সম্মুখ সারিতে আত্মসমর্পণ করে ইউক্রেনের সেনাদের বন্দী না করে হত্যা করেছেন রুশ সেনারা। চলতি বছর এই হত্যাকাণ্ড বেড়েছে। সামরিক আইনে ইমরান খানের বিচার করার ইঙ্গিত দিয়েছে সেনাবাহিনী। আমাকে গ্রেপ্তারের বিষয়টি ছিল বিভ্রান্তিকর বলেছে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। নামটা মুখস্থ করে রাখবেন, পরীক্ষায় চলে আসবে, ব্যাংকের পরীক্ষায় চলে আসবে। দোষ স্বীকার করলেন বাইডেন পুত্র হান্টার। অর্থ বাণিজ্য দেখি আমরা পর্ষদ পুনর্গঠন নিয়ে শুরুতে বিতর্কে
বিএসইসি এবং হচ্ছে ডিএসই জুলাই এবং অগাস্টে রপ্তানি কিছুটা বেড়েছে। জুলাইতে হচ্ছে এগুলো দেখার কিছু নেই আজকে এই পেজে। এই পৃষ্ঠা বিজ্ঞাপন পড়ার কিছু নাই। তারপরে বিনোদনের আমাদের তেমন কিছু নাই। ভিকির কাজ কেন জনপ্রিয় হয়। তারপর হচ্ছে 15 নম্বর পেজে খাদ্য তেমন কিছু নাই। শেষ পাতায় দেখি আমরা আধিপত্য নিয়ে সংঘর্ষে দুই স্থানে বিএনপির 2 নেতা নিহত। এগুলো বন্ধ করা লাগবে এবং বিএনপি কিন্তু আপার লেভেল থেকে এগুলো নিয়ে খুব স্ট্রং স্টেপ নিচ্ছে, তাও মিড লেভেল আর লোয়ার লেভেল বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। চালের বাজারে বন্যার প্রভাব আউশ গত বছরের চেয়ে 12% কমে উৎপাদন। বন্যার আমনে 2 লাখ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত, মোট উৎপাদন 3% কমতে পারে। আবার ইন্ডিয়া থেকে আমি চাল আনার কিন্তু বিকল্প একটা বাজারও আমার বের করে ফেলা লাগবে। নিম্নচাপ হতে পারে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা দেশ জুড়ে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে